যুদ্ধ বন্ধের আলোচনা করতে পাকিস্তানে যাচ্ছেন ইরান ও আমেরিকার প্রতিনিধিরা। লেবাননে ইসরায়েলের হামলা চলতে থাকায় হরমুজ প্রণালী আবারও বন্ধ করার দাবি করছে ইরান। সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চান নেতানিয়াহু। জেডি ভ্যান্স বলছেন, যুদ্ধবিরতি ভেস্তে দেয়া হবে বোকামি। মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর জানাতে আপনাদের সাথে আছি আমি তানজিনা অন্ত। যুদ্ধ বন্ধ করা নিয়ে আলোচনা করতে শনিবার ইসলামাবাদে বৈঠকে বসতে যাচ্ছেন আমেরিকা ও ইরানের প্রতিনিধিরা। বৃহস্পতিবার রাতে তারা ইসলামাবাদে পৌঁছাতে পারেন বলে জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম। তবে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে শান্তি চুক্তির আলোচনাকে অযৌক্তিক বলছে ইরান। আমেরিকা বলছে, লেবাননের জন্য যুদ্ধবিরতি ভেস্তে দেওয়া হবে তেহরানের বোকামি। আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে চলা যুদ্ধবন্ধে সরাসরি আলোচনার জন্য পাকিস্তানে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানান, ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে আমেরিকার প্রতিনিধি দলে থাকছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, উপদেষ্টা স্টিভ উইটকফ এবং ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার। পাকিস্তানের স্থানীয় সময় শনিবার সকালে এই গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে বলে নিশ্চিত করেন ক্যারোলাইন লেভিট। বলেন, ইরানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকের ইতিবাচক ফলাফলের দিকে তাকিয়ে আছে আমেরিকা। পাকিস্তানের সরকারি সূত্রের বরাতে রয়টার্স জানায়, আমেরিকার এই প্রতিনিধি দলটি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। শান্তি আলোচনায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভূমিকার প্রশংসা করে লেভিট বলেন, শুরু থেকেই তিনি সব আলোচনার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত আছেন। তার ব্যক্তিগত উদ্যোগ ও সরাসরি উপস্থিতি আলোচনাকে আরও গতিশীল করবে বলে আশাবাদী হোয়াইট হাউস। এদিকে বর্তমান এই সংকটে চায়নার ভূমিকা নিয়ে লেভিট আরও জানান, বেইজিং নিয়মিতভাবে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় চায়নার সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বারবার সতর্ক বার্তার পরও বুধবার লেবাননে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনার পর আমেরিকার সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আলোচনা চালিয়ে যাওয়া অযৌক্তিক বলে মন্তব্য করেছে ইরান। এমনকি এই হামলার জবাবে পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছে বলেও হুমকি দেয় দেশটি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক বিবৃতিতে বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ আরও জোরদার করে যুদ্ধবিরতির বেশ কিছু শর্ত ভঙ্গ করেছে ইসরায়েল। এমন অবস্থায় আলোচনা চালিয়ে যাওয়া অযৌক্তিক। এদিকে লেবাননে ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ভেস্তে দেওয়া বোকামি বলে মন্তব্য করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হাঙ্গেরি ছাড়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, লেবানন ইস্যুতে একটি ভুল বোঝাবুঝি হয়েছে। ইরানিরা হয়তো ভেবেছিল যুদ্ধবিরতির মধ্যে লেবাননও রয়েছে, কিন্তু আসলে তা নয়। আমেরিকা কখনোই এমন প্রতিশ্রুতি দেয়নি। এ সময় ইরানের উদ্দেশ্যে ভ্যান্স বলেন, লেবানন সংঘাতের জেরে যদি এই আলোচনা ভেস্তে যায় তবে এটি হবে ইরানের নিজস্ব সিদ্ধান্ত। আমেরিকা কখনোই বলেনি লেবানন এই যুদ্ধবিরতির অংশ। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। যুদ্ধ বন্ধের আলোচনা উপলক্ষে বৃহস্পতি ও শুক্রবার ইসলামাবাদে সাধারণ ছুটি ঘোষণা করেছে শেহবাজ শরীফ সরকার। এদিকে চলমান যুদ্ধবিরতি নিয়ে নতুন তথ্য দিয়েছে ফিনান্সিয়াল টাইমস। পত্রিকাটি বলছে, আমেরিকা পাকিস্তানকে চাপ দিয়ে যুদ্ধবিরতি আদায় করে নিয়েছে। স্থায়ী যুদ্ধ বন্ধে শুক্রবার পাকিস্তানে আলোচনায় বসছে আমেরিকা ও ইরানের প্রতিনিধিরা। বৃহস্পতিবার রাতেই ইসলামাবাদে পৌঁছাবে ইরানি প্রতিনিধি দল। পাকিস্তানে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূতের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। যুদ্ধ বন্ধের এই আলোচনাকে ঘিরে বৃহস্পতি ও শুক্রবার ইসলামাবাদে সাধারণ ছুটি ঘোষণা করেছে শেহবাজ শরীফ সরকার। আলোচনা শুরুর আগে যুদ্ধবিরতি নিয়ে নতুন তথ্য সামনে এনেছে ফিনান্সিয়াল টাইমস। গণমাধ্যমটি বলছে, পাকিস্তানকে মধ্যস্থতাকারী করে যুদ্ধবিরতি বাস্তবায়নে চাপ দিয়েছে আমেরিকা। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন চাইছিল এমন কোনো নিরপেক্ষ মুসলিম দেশকে দিয়ে প্রস্তাব দিতে যা তেহরান বিবেচনা করবে। এজন্য ইসলামাবাদকে চাপও দেয় মরিয়া ট্রাম্প প্রশাসন।
এসব ঘটনার সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইরানকে রাজি করাতে কয়েক সপ্তাহ ধরে ইসলামাবাদের সাথে নিবিড় যোগাযোগ রেখেছে ওয়াশিংটন। মূল আলোচনায় ছিল হরমুজ খুলে দেয়া। মঙ্গলবার রাতভর পাকিস্তানের সামরিক বাহিনী প্রধান আসিম মুনির আমেরিকা ও ইরানের প্রতিনিধিদের সাথে এই নিয়ে দেন দরবার করেছেন। গণমাধ্যমটি বলছে, গোটা ইরানকে বিলুপ্ত করার হুঁশিয়ারি দিলেও জ্বালানির দাম বৃদ্ধি ও বৈশ্বিক পরিস্থিতি চিন্তায় ঘিরে ধরে ট্রাম্প প্রশাসনকে। ইরানের টিকে থাকার ক্ষমতাও বিস্ময় হয়ে আসে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে। মার্চের ২১ তারিখের পর থেকেই যুদ্ধবিরতির উপায় খুঁজছিলেন তিনি। বহুবার বার্তা শর্ত আদান প্রদানের পর শেষ পর্যন্ত যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দেয় তেহরানও। পেজেশকিয়ানের সরকার আইআরজিসির সম্মতিও আদায় করে। যদিও ট্রাম্পের যুদ্ধমন্ত্রী এসব তথ্য উড়িয়ে দিয়ে দাবি করেছেন, যুদ্ধবিরতির জন্য ভিক্ষা চাইছিল তেহরানি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আবারও বন্ধ হরমুজ প্রণালী। লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথ বন্ধ করে দেয় ইরান। তেহরানের দাবি, এই হামলার মাধ্যমে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করা হয়েছে। তবে হরমুজ প্রণালী বন্ধ করলেও নতুন ও বিকল্প পথ চালু করেছে আইআরজিসি। এদিকে আমেরিকা বলছে হরমুজ প্রণালী চালু আছে। লেবাননে হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইরান। এর ফলে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার দাবি করেছে দেশটির গণমাধ্যম প্রেস টিভি। এক প্রতিবেদনে প্রেস টিভি জানায়, পানামার পতাকাবাহী অরোরা নামে একটি ট্যাঙ্কার জাহাজ পারস্য উপসাগর পেরিয়ে হরমুজ প্রণালী দিয়ে আরব সাগরের দিকে যাচ্ছিল। তবে কিছু দূর অগ্রসর হওয়ার পর প্রণালী পার হতে না পেরে ফিরে গেছে জাহাজটি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানায়, লেবাননে ইসরায়েলের বড় ধরনের হামলার পর হরমুজ প্রণালীতে প্রথমে জাহাজ চলাচল ধীর হয়ে আসে, এরপর সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী বর্তমানে হরমুজ প্রণালীতে কোনো জাহাজ চলাচল করছে না। আইআরজিসির দাবি, যুদ্ধবিরতি চুক্তির একটি গুরুত্বপূর্ণ দিক হল হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা। তাদের ভাষ্য অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পও এই বাস্তবতা মেনে নিয়েছেন। দিনের শুরুতে ইরানের মালিকানাধীন দুটি তেলবাহী জাহাজ এবং চায়নার একটি জাহাজ নিরাপদে প্রণালী অতিক্রম করে। তবে এরপর আর কোনো জাহাজ চলাচল করেনি বলে জানায় আইআরজিসি। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, হরমুজ প্রণালী বন্ধ থাকার তথ্যটি সঠিক নয়, বরং এই পথ দিয়ে জাহাজ চলাচলের সংখ্যা বাড়ছে। সাংবাদিকদের তিনি বলেন, হরমুজ প্রণালী নিয়ে মিথ্যা তথ্যগুলোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্প অবগত আছেন। প্রণালীটি চালু আছে বলে আমেরিকার কর্মকর্তাদের কাছ থেকে তিনি আশ্বাস পেয়েছেন বলেও জানান লেভিট। এদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকলেও জাহাজগুলোর জন্য বৃহস্পতিবার নতুন ও বিকল্প রুট ঘোষণা করেছে আইআরজিসির নৌশাখা। এএফপির প্রতিবেদন বলছে, মূল সমুদ্র পথে থাকা মাইন এড়িয়ে জাহাজ চলাচলের সুবিধা বিবেচনায় এই বিকল্প রুট ঘোষণা করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের প্রবেশ এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার সুনির্দিষ্ট বিকল্প পথ নির্দেশিকা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যেসব জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে চায় তাদের অবশ্যই আইআরজিসির নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট রুট অনুসরণ করতে হবে। আইআরজিসি ঘোষিত নতুন নৌ রুটে ওমান সাগর থেকে লারাক দ্বীপের উত্তর দিক দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করতে হবে। এরপর পারস্য উপসাগর থেকে লারাক দ্বীপের দক্ষিণ দিক দিয়ে ওমান সাগরের দিকে যাত্রা করতে হবে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের বারবার হুঁশিয়ারি সত্ত্বেও লেবাননে আগ্রাসী অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মাত্র 10 মিনিটে অন্তত 100টি বিমান হামলা চালিয়েছে দেশটি। এতে হতাহতের সংখ্যা 1000-এর কাছাকাছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে হামলা অব্যাহত থাকবে। যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননের রাজধানী বৈরুতের ঘন বসতিপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক এলাকায় আকস্মিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মাত্র 10 মিনিটের ব্যবধানে অন্তত 100টি বিমান হামলা চালানো হয়। এতে নারী ও শিশু সহ নিহতের সংখ্যা কয়েকশো ছাড়িয়েছে, আহত 8 শতাধিক। বুধবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের খবর নিশ্চিত করেছে।
লেবাননের জরুরি পরিষেবা সংস্থা জানায় সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে রাজধানী বৈরুতে। ইসরায়েলি আগ্রাসনে শহরটিতে নিহত হয়েছেন ৯২ জন আর আহত প্রায় ৭৫০। এছাড়া বৈরুতের দক্ষিণ শহরতলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৬১ জন, নাবাতিহ এলাকায় ২৮ জন, বালবেকে ১৮ জন এবং আলেই জেলায় ১৭ জন নিহত হয়েছে। এছাড়া টায়ার সিদন ও হেরমেল এলাকাতেও কয়েক ডজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। এক বিবৃতিতে আইডিএফ জানায়, নতুন সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত লেবাননে এটি তাদের সবচেয়ে বড় সমন্বিত হামলা। মাত্র ১০ মিনিটের মধ্যে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর ১০০টিরও বেশি কমান্ড সেন্টার ও সামরিক স্থাপনা লক্ষ্য করে একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল। বিবৃতিতে আরও বলা হয়, আঘাত হানা অধিকাংশ স্থাপনা বেসামরিক জনবসতির ভেতরে ছিল, তবে যতটা সম্ভব নিরীহ মানুষের ক্ষতি কমাতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও দাবি করেছে ইসরায়েলি বাহিনী। আইডিএফ মুখপাত্র এফি ডেফরিন এক বার্তায় জানান, লিটানির দক্ষিণের এলাকাটি লেবানন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এমন নির্বিচারে হামলা হওয়ায় লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম অভিযোগ করে বলেছেন, ইসরায়েল লেবাননের নিরস্ত্র সাধারণ মানুষ হত্যা করছে। যুদ্ধ বন্ধে আঞ্চলিক ও আন্তর্জাতিক সব প্রচেষ্টাকে উপেক্ষা করছে ইসরায়েল। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে লেবাননের সব বন্ধু দেশকে যে কোনো উপায়ে এই আগ্রাসন বন্ধের অনুরোধ জানান প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি ইসরায়েলের এই পদক্ষেপকে পূর্ণ মাত্রার যুদ্ধাপরাধ মন্তব্য করে বলেন, আজকের এই অপরাধ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় পরীক্ষা। এটি আন্তর্জাতিক আইন ও রীতিনীতির প্রতি চরম অবজ্ঞা। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলের হামলাকে অপরাধ হিসেবে উল্লেখ করেছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে জানান, যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের জবাবে ইসরায়েলকে শাস্তি দেওয়া হবে। বলেন, এই যুদ্ধবিরতি পুরো অঞ্চলকে অন্তর্ভুক্ত করে। ইসরায়েল তার প্রতিশ্রুতি ভঙ্গের জন্য পরিচিত, আর তাকে কেবল শক্তি প্রয়োগের মাধ্যমে নিবৃত্ত করা সম্ভব। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকা ও ইরান যখন যুদ্ধ বন্ধের কূটনৈতিক সমাধান খুঁজছে, ঠিক তখনই প্রতিবেশী দেশগুলোর আরও ভূখণ্ড দখল করে মধ্যপ্রাচ্যে স্থায়ী সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সম্প্রতি লেবাননের লিটানি নদী পর্যন্ত নতুন বাফার জোন তৈরির কাজ শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, যা মধ্যপ্রাচ্যকে নতুন করে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছে। ইরানের যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইসরায়েল তার প্রতিবেশী দেশগুলোর আরও ভূখণ্ড দখল করছে। গাজা ও সিরিয়ার পর এখন লেবাননের লিটানি নদী পর্যন্ত বাফার জোন তৈরির চেষ্টা চালাচ্ছে ইসরায়েল, যা লেবাননের মোট ভূখণ্ডের প্রায় ৮%। এর মধ্যেই ওই এলাকার লক্ষাধিক বাসিন্দাকে বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, লেবানন সীমান্তের কাছে শিয়া অধ্যুষিত গ্রামগুলোর প্রায় ৯০% বাড়িতে হিজবুল্লাহর অস্ত্রাগার রয়েছে। সেখানে এরই মধ্যে বাড়িগুলো গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। এই বাফার জোন তৈরির উদ্দেশ্য হল সীমান্তবর্তী ইসরায়েলি শহরগুলোকে হিজবুল্লাহর রকেট ও গ্রেনেড হামলার আওতামুক্ত রাখা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজার অর্ধেকেরও বেশি এলাকা, সিরিয়ার হারমোন পর্বত থেকে ইয়ারমুখ নদী পর্যন্ত এলাকা এবং লেবাননের লিটানি নদী পর্যন্ত বিস্তৃত এলাকায় বাফার জোন তৈরির মাধ্যমে ইসরায়েল এখন এক শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। এ পদক্ষেপ ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরায়েলের নিরাপত্তা কৌশলে পরিবর্তনের প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। হিজবুল্লাহ বা হামাসের মতো ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে যে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, ইসরায়েলি কর্মকর্তারা তা অনুভব করতে পেরেছেন বলে মনে করছেন তারা। ইসরায়েলি নীতি নির্ধারকরা এ কারণে শত্রুপক্ষকে পুরোপুরি ধ্বংস করার চেয়ে বাফার জোন তৈরির মাধ্যমে তাদের সীমান্ত থেকে দূরে ঠেলে দেয়া এবং চাপে রাখার নীতি গ্রহণ করেছেন বলে জানাচ্ছেন কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের নেথান ব্রাউন। একে চিরস্থায়ী যুদ্ধের মানসিকতা বলে অভিহিত করেছেন তিনি। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসাফ ওরিয়ন এই নতুন নিরাপত্তা তত্ত্ব সম্পর্কে বলেন, সীমান্তবর্তী এলাকাগুলোকে কেবল সীমানা দিয়ে রক্ষা করা সম্ভব নয়। এজন্য ইসরায়েল এখন আর হামলার জন্য অপেক্ষা করে না, বরং কোনো হুমকি দেখলেই আগাম আক্রমণ চালায়।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সম্প্রতি বলেন, সীমান্ত থেকে সরাসরি হামলা ঠেকাতে গাজার মতো দক্ষিণ লেবাননের গ্রামগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এভাবে নির্বিচারে ঘরবাড়ি ধ্বংস করা যুদ্ধাপরাধ হতে পারে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বুধবার রাতের ইসরায়েলি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার লেবাননে রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। বৈরুত এই ভয়াবহতাকে যুদ্ধের ইতিহাসে অন্যতম বিধ্বংসী দিন হিসেবে আখ্যা দিয়েছে। এই ঘটনার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। শান্তি স্থায়ী করতে লেবাননকেও যুদ্ধবিরতির অংশ করার তাগিদ দিয়েছে ফ্রান্স ও অস্ট্রেলিয়া। বুধবার রাতে মাত্র 10 মিনিটের ব্যবধানে লেবাননের শতাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 254 জন নিহত ও হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই হত্যাযজ্ঞের প্রতিবাদে বৃহস্পতিবার দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করছে লেবানন। বন্ধ রাখা হয়েছে সকল সরকারি প্রতিষ্ঠান। হামলার প্রতিক্রিয়ায় সবচেয়ে কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার প্রধান ভলকার তুর্ক একে ভয়াবহ হত্যাযজ্ঞ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। একই সাথে দক্ষিণ লেবানন দখল করার বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের হুমকির তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা। তাদের মতে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা অত্যন্ত আশঙ্কাজনক। ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই হামলার কড়া সমালোচনা করেছেন। নেতানিয়াহুর কর্মকাণ্ডকে অসহনীয় উল্লেখ করে ইসরায়েলের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের বাণিজ্যিক চুক্তি স্থগিত করার আহ্বান জানান তিনি। একই সাথে ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও তাজানি হুঁশিয়ারি দিয়েছেন, লেবাননকে কোনোভাবেই দ্বিতীয় গাজা হতে দেয়া যাবে না। এই হামলার প্রতিবাদ জানাতে তিনি ইতালিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকেও তলব করেছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতার, ওমান, ইজিপ্ট এবং তুর্কি পৃথক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছে। কাতার একে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 1701 নম্বর প্রস্তাবের লঙ্ঘন বলে অভিহিত করেছে। ওমান একে সরাসরি যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। ইজিপ্ট সতর্ক করে বলেছে, এ ধরনের হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে। আর সিরিয়া একে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে দাবি করেছে। মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং রেড ক্রস উদ্বেগ প্রকাশ করেছে। অ্যামনেস্টি অবিলম্বে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলছে, বেসামরিক নাগরিকদের সুরক্ষায় ইসরায়েল ব্যর্থ হয়েছে। রেড ক্রস জানিয়েছে, ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধ্বংসযজ্ঞ লেবাননের চিকিৎসা ব্যবস্থাকে বিপর্যয়ের মুখে ফেলেছে। হিজবুল্লাহ এই হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে। অন্যদিকে ইরান বলছে, এটি স্পষ্টতই যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এমন পরিস্থিতিতে প্রাণহানি ঠেকাতে এবং ইসরায়েলি মারণাস্ত্র থামাতে বিভিন্ন দেশ ও সংস্থার সাথে জরুরি কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের সামনে আয়োজিত এই বিক্ষোভে মধ্যপ্রাচ্যে স্থায়ী ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে। বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের সামনে অবস্থান নেন যুদ্ধবিরতি বিভিন্ন সংগঠনের কর্মী ও সাধারণ মানুষ। ইরান, ফিলিস্তিন ও লেবাননের পতাকা হাতে তারা অবিলম্বে সব ধরনের সামরিক অভিযান বন্ধের দাবি জানান। মঙ্গলবার ওয়াশিংটন ও তেহরান 2 সপ্তাহের জন্য সংঘাত স্থগিতের ঘোষণা দিলেও পরদিনই লেবাননে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত 250 মানুষের মৃত্যু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, যুদ্ধবিরতির কথা বলা হলেও লেবানন সীমান্তে হামলা বন্ধ হয়নি। সাধারণ মানুষের করের টাকা জনগণের কল্যাণে ব্যয় না করে যুদ্ধে ব্যবহারের তীব্র সমালোচনা করেন তারা। বর্তমান প্রশাসনের কর্মকাণ্ডে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিরীহ মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা চাই না আমাদের করের টাকা দিয়ে এসব যুদ্ধ চলুক। বিক্ষোভকে কেন্দ্র করে হোয়াইট হাউসের আশেপাশের রাস্তায় নিরাপত্তা জোরদার করে পুলিশ। ব্যারিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হলেও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ যেভাবে যুদ্ধের শিকার হচ্ছে তা আমাদের শঙ্কিত করে। ওয়াশিংটনের বাসিন্দা হিসেবে আমরা প্রতিবাদ জানাতে এসেছি। এখন সময় হয়েছে এই সংঘাত স্থায়ীভাবে বন্ধ করার।
living in DC, we can come to these. এদিকে যুদ্ধবিরতি নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক জটিলতা। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান এই চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার দাবি করলেও তা নাকচ করে দিয়েছে আমেরিকা ও ইসরায়েল। তবে ইরান স্পষ্ট জানিয়েছে লেবাননকে বাদ দিয়ে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। 40 দিন বন্ধ থাকার পর খুলেছে আল আকসার দরজা। বৃহস্পতিবার মসজিদটিতে নামাজ পড়তে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ফিলিস্তিনিরা। তাদের প্রার্থনা আর কখনোই যেন মসজিদটিতে নামাজের জন্য বাধা পেতে না হয়। ইরান আমেরিকার যুদ্ধবিরতি স্বস্তি নিয়ে এসেছে ফিলিস্তিনি মুসলিমদের জন্যও। প্রায় 6 সপ্তাহ পর নামাজের জন্য খুলে দেয়া হয়েছে জেরুজালেমের আল আকসা মসজিদের দরজা। বৃহস্পতিবার ফজরের নামাজ আদায়ে দূর দূরান্ত থেকে ছুটে আসেন শত শত মুসল্লি। মসজিদ খুলে দেয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানান তারা। প্রার্থনা করেন যেন আর কখনোই বন্ধ না হয় এই মসজিদের দরজা। তারা আমাদের এখানে 40 দিন আসতে দেয়নি। এটা আমাদের জন্য খুব খারাপ সময় ছিল। এই মসজিদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবে মেরাজের স্মৃতি রয়েছে, আর তারা আমাদের সামনেই সেটি বন্ধ করে দেয়। আল্লাহর ইচ্ছায় এখন মসজিদ খুলেছে। নিষেধাজ্ঞা থাকলেও বৃহস্পতিবার একদল ইহুদিকেও আল আকসায় প্রার্থনা করতে দেখা যায়। স্পর্শকাতর এক চুক্তিতে আল আকসা প্রাঙ্গণ পরিচালনার দায়িত্বে রয়েছে জর্ডানের রিলিজিয়াস ফাউন্ডেশন। এলাকাটিতে ইহুদিদের প্রবেশের অনুমোদন থাকলেও প্রার্থনার অনুমতি নেই। তবে ইসরায়েলের কট্টরপন্থী নেতানিয়াহু সরকারের উস্কানিতে সেই নিষেধাজ্ঞার ঘন ঘন লঙ্ঘন ঘটছে। 28 ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ইসরায়েলের আক্রমণ শুরুর পরপরই নিরাপত্তার অজুহাতে আল আকসা মসজিদ বন্ধ করে দেয় ইসরায়েল। বিশ্বজুড়ে তুমুল সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে এতে। তবে বুধবার 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণার পর তুলে নেওয়া হয় বিধিনিষেধ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর 40তম দিনে দেশজুড়ে শোক মিছিল ও স্মরণ সভা হয়েছে। বৃহস্পতিবার রাজধানী তেহরানের শোক মিছিলে অংশ নেন লাখো ইরানি। এ সময় আমেরিকা ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও দেশটির মিনাব প্রাথমিক স্কুলে হামলায় নিহত শিশুদের স্মরণ করেন সাধারণ নাগরিকরা। আমেরিকা ইসরায়েলের হামলায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর 40 দিন পেরোল। বৃহস্পতিবার সকাল থেকেই ইরানের রাজধানী তেহরানের জুমহুরি স্কোয়ার থেকে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর স্থান পর্যন্ত বিশাল পদযাত্রা করেন হাজারো মানুষ। শোক মিছিলে অংশ নিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার ছেলে বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির প্রতিকৃতি সহ বিলবোর্ড টাঙানো সড়কের 2 ধারে ইরানের পতাকা হাতে শোকাতুর জনতার ঢল নামে তেহরানে। একটি ভবনে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিশাল পতাকাও উঠতে দেখা গেছে। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে আমেরিকা ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। একই দিনে হামলায় মৃত্যু হয় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি, রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি এবং মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরের মতো প্রভাবশালী ব্যক্তিত্বরা। পদযাত্রা থেকে ইরানের শীর্ষ এ সামরিক কর্মকর্তাদের মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়। মিনাবের প্রাথমিক স্কুলে হামলায় শিশুদের মৃত্যু নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ইরানিরা। এছাড়া আমেরিকার সাথে 2 সপ্তাহের যুদ্ধবিরতির উদ্দেশ্য এবং স্থায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করেন তারা। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান আমেরিকার যুদ্ধের দামামা কিছুটা শান্ত। মাঠের লড়াই থামলেও কিছুদিন আগে শুরু হওয়া নতুন এক যুদ্ধ এখনো চলছে। সেই যুদ্ধটা কম্পিউটারের কিবোর্ড আর স্মার্টফোনের স্ক্রিনে, যাকে বলা হচ্ছে ট্রল ডিপ্লোম্যাসি বা বিদ্রুপাত্মক কূটনীতি। বিশেষজ্ঞরা বলছেন এটাই সম্ভবত ইতিহাসের প্রথম বড় সামরিক সংঘাত যেখানে প্রচার যুদ্ধ চলছে মিমের মাধ্যমে।
আচরণে, ভাষায়, সভ্যতায় সব সীমা আগেই ছাড়িয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে লাগাতার হুমকি দেওয়া আর টালমাটাল কথাবার্তায় তিনি যখন বেপরোয়া, তখনই শুরু হয় ইরানের ডিজিটাল রোস্টিং। ট্রাম্পের গালিগালাজ আর আগ্রাসী হুমকির মুখে ইরান পিছু হটাতে দূরের কথা, বরং কথার জবাব দিচ্ছেন সামাজিক মাধ্যমে ট্রোল দিয়ে। এক্সপ্লোসিভ মিডিয়া থেকে এমন সব ভিডিও ছড়ানো হচ্ছে যেখানে ইরানকে এগিয়ে রেখে ট্রাম্প প্রশাসনকে নানাভাবে উপহাস করা হচ্ছে। শুধু অজ্ঞাত অ্যাকাউন্ট নয়, ইরানের সরকারি মহলেও এই প্রচার যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শুরুর কয়েক ঘন্টার মধ্যে এমন ভিডিও কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এমনটা আগে কখনোই হয়নি। We're seeing a new type of kind of online warfare where আমরা এক নতুন ধরনের অনলাইন যুদ্ধ দেখতে পাচ্ছি, যেখানে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের তরুণরা জড়িয়ে পড়ছে। তারা এমন তীক্ষ্ণ ব্যঙ্গ বিষয়বস্তু তৈরি করতে সক্ষম হচ্ছে যা বিশাল দর্শকদের মনে সাড়া ফেলছে, যা যুদ্ধের জয় পরাজয় নিয়ে ধারণা দিচ্ছে। এটি একটি যুগান্তকারী পরিবর্তন। বিশ্লেষকরা বলছেন, ইরান মূলত এসব ভিডিও দিয়ে বিশ্বের তরুণ প্রজন্মের কাছে বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে চায়, যেখানে শুধু ইরান নয়, এআই ভিডিও ছড়ানো হচ্ছে ইরান সমর্থিত দেশগুলো থেকেও। তবে আমেরিকাও এই প্রচার যুদ্ধে পিছিয়ে নেই। ট্রাম্প প্রশাসন ইরানের সামরিক সাফল্য তুলে ধরতে উচ্চ শব্দের সঙ্গীত, কল অফ ডিউটি এবং টপ গানের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির ক্লিপ মিশিয়ে ভিডিও তৈরি করছে। তবে সবকিছুকে ছাপিয়ে এক ধাপ এগিয়ে যেন ইরানিরা। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, মিম যুদ্ধকে আসল যুদ্ধের সাথে এক করে দেখা ঠিক হবে না। প্রচার যুদ্ধ যতই তীব্র হোক, সামরিক আর কূটনৈতিক লড়াইয়ের সমতুল্য নয়। এছাড়া নতুন এই ভিডিওগুলো মানুষের কাছে এতটাই জনপ্রিয় হচ্ছে, যা ভবিষ্যতে প্রকৃত কোনো তথ্যকেও আড়াল করে দিতে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্য সংকটের সব শেষ খবর নিয়ে। আন্তর্জাতিক অঙ্গনের হালনাগাদ খবর জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ানের ইউটিউব চ্যানেল, ফলো করুন আমাদের ফেসবুক পেজ।